প্রিয় শিক্ষার্থী ভাইয়া অথবা আপু, সিএমআই স্কুলের উচ্চতর গণিত দ্বিতীয় পত্র ধারাবাহিক লেকচার ভিডিওর আরও একটি নতুন পর্বে তোমাকে স্বাগতম। সাথে আমি আছি মাহমুদুল হাসান, তোমার অন্যতম একজন শুভাকাঙ্ক্ষী। তো আজকের পর্বে আমাদের কি দেখানোর কথা, যে 56টা সূত্র উপবৃত্তের মতো করে অধিবৃত্তেরও আমরা বের করে দেখাবো। তবে প্রথমেই বলে নেই, উপবৃত্তের সাথে অধিবৃত্তের পার্থক্য খুবই নগণ্য, খুবই সামান্য। আমরা খুব সহজেই উপবৃত্তের মতো করে অধিবৃত্তের 56টা সূত্র একই রকম কনসেপ্ট নিয়ে বের করতে পারবো। আমাদের অধিবৃত্তের সাথে উপবৃত্তের এত মিল কেন? মূলত মিলটা হচ্ছে একটা আরেকটার সম্পূর্ণ উল্টো হয়, দেখতে একটা আরেকটার উল্টো হয় কনসেপ্টটা, এই কারণেই এদের মধ্যে এত মিল। তো আমরা এখানে 56টা সূত্রর প্রথম অংশে আমরা এখানে 28টা সূত্র দেখাবো, অর্থাৎ এই উপবৃত্তের জন্য 14টা সূত্র, এটার জন্য 14টা সূত্র। এবং এইটার মধ্যে মিল কি, যে এখানে এক্স সামনে, এখানেও এক্স সামনে, অর্থাৎ এক্স অক্ষ বরাবর এরকম হবে অধিবৃত্তের মুখ, এবং এখানে কেন্দ্রটা মূল বিন্দুতে আছে এবং এখানে কেন্দ্রটা আলফা বিটা বিন্দুতে আছে। এতটুকু পার্থক্য, তা বাদে সব কিছু সেম থাকবে। এই আলফা বিটা স্থানাঙ্ক চেঞ্জ হওয়ার কারণে অধিবৃত্তের স্থানাঙ্ক বা সমীকরণগুলো চেঞ্জ হয়ে যেতে পারে। তো আমরা এখানে একটু দেখাই যে আমরা এখানে টোটালি 14টা পয়েন্ট নিয়ে আলোচনা করব। এই 14টা পয়েন্ট সবগুলোই আমরা এক এক করে বের করে দেখাবো উভয় অধিবৃত্তের জন্য, যখন এক্স সামনে থাকবে, অর্থাৎ অধিবৃত্তের মুখ সামনে, কেন্দ্রের স্থানাঙ্ক চেঞ্জ হয়ে যাবে শুধুমাত্র, তা বাদে সব কিছু সেম থাকবে। তো প্রথম পয়েন্ট হচ্ছে অধিবৃত্তের কেন্দ্র বের করতে হয়। তো এখানে আমরা বলে নিয়েছি যে এই অধিবৃত্তের জন্য কেন্দ্রটা হচ্ছে 0 0, আর এই অধিবৃত্তের জন্য কেন্দ্রটা হবে জাস্ট আলফা বিটা যোগ হয়ে যাবে। আমাদের মনে রাখতে হবে উপবৃত্তের মতো যে স্থানাঙ্ক যখন চেঞ্জ হয়ে যাবে আলফা বিটা যোগ করে দিতে হয়। সমীকরণের সময় এক্স এর সময় আলফা এবং ওয়াই এর সময় বিটা যোগ করে দিতে হয়, আদার সব কিছু একই রকম থাকবে উপবৃত্তের মতোই। তো এই অধিবৃত্তের কেন্দ্র কোথায় হবে? 0-র সঙ্গে আলফা যোগ করলে আলফা, 0-র সঙ্গে বিটা যোগ করলে বিটা। এই দুইটা বিন্দু হচ্ছে এই দুইটা অধিবৃত্তের কেন্দ্র। উৎকেন্দ্রিকতা যেহেতু সাইজের সাথে সম্পর্কিত, তার মানে দুইটারই একই হওয়া উচিত। যেহেতু এক্স সামনে, সেক্ষেত্রে এ বড় এবং বি ছোট, তাহলে উৎকেন্দ্রিকতা কি হবে? ই ইজ ইকুয়াল টু √1 প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। এই অধিবৃত্তের জন্য ই এর মান একই রকমই থাকবে, 1 প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। উপবৃত্তের মতো একই রকমের উৎকেন্দ্রিকতা আমরা দেখেছিলাম। উপবৃত্তের সময় হয় মাইনাস, এখানে হয় প্লাস। আর অক্ষের দৈর্ঘ্য মানে উপবৃত্তের বড় অক্ষ, বৃহৎ অক্ষের দৈর্ঘ্য এখানকার আর অক্ষের দৈর্ঘ্য। তো আমরা দেখেছিলাম যে A1 থেকে A2 দুইটা শীর্ষবিন্দু যে আছে তাদের মধ্যবর্তী দূরত্বটাই হতেছে দড়ির দৈর্ঘ্য টোয়াইস এ এর সমান, এবং এটাই হতেছে এই অধিবৃত্তের জন্য আর অক্ষের দৈর্ঘ্য। তার মানে আর অক্ষের দৈর্ঘ্য হচ্ছে টোয়াইস এ পরিমাণ। A1 থেকে A2 এই দূরত্বটা হচ্ছে টোয়াইস এ, এবং এটা যেহেতু এক্স অক্ষ নিজেই যেহেতু এই আর অক্ষ বা বৃহৎ অক্ষ, সেক্ষেত্রে আমরা বলতে পারি এর সমীকরণটা হচ্ছে y ইজ ইকুয়াল টু 0। অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য, অনুবন্ধী অক্ষ কি বলেছিলাম আমরা? উপবৃত্তের মতো ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য, এবং সেটা হচ্ছে কি, শীর্ষ থেকে এই অসীমতট রেখার উপর আমরা যদি একটা লম্ব টানি, তাহলে এই লম্বটা যদি আমরা এই দুই অসীমতট রেখা পর্যন্ত বিস্তৃত করে দিই, তাহলে যে দৈর্ঘ্যটা পাওয়া যায় সেটাকে আমরা টোয়াইস বি বলে থাকি। অর্থাৎ আর অক্ষ যদি টোয়াইস এ হয়, অনুবন্ধী অক্ষ বা ক্ষুদ্র অক্ষটা হবে টোয়াইস বি পরিমাণ। এবং সেটা যেহেতু এখানে এই আর অক্ষটা যেহেতু ওয়াই অক্ষ নিজেই, সেক্ষেত্রে আমাদের অনুবন্ধী অক্ষের সমীকরণটা হবে এক্স ইজ ইকুয়াল টু 0। দেখো আমরা যে এখান থেকে লম্ব টানার কথা বলতেছিলাম, এটা মূলত দূরত্বটা বোঝানোর জন্য যে কত দূর হবে। অর্থাৎ এক্স অক্ষ থেকে এই দূরত্বটা যদি বি হয়, তার মানে অক্ষ কিন্তু এইটা নয়, অক্ষ এইটা নয়, অক্ষ হচ্ছে কিন্তু ওয়াই অক্ষ নিজেই। এক্স অক্ষ নিজে যদি আর অক্ষ হয়, তাহলে ওয়াই অক্ষটা হচ্ছে অনুবন্ধী অক্ষ যখন কেন্দ্রটা মূল বিন্দুতে। তাহলে আমরা বুঝলাম যে আর অক্ষটা হচ্ছে ওয়াই অক্ষ নিজেই, আর অক্ষের দৈর্ঘ্যটা হবে আমরা এখানে লম্ব টানার ফলে অসীমতট রেখা যত দূর দূরত্ব অতিক্রম করেছে সেই দূরত্বটাই হবে এখানকার আর অক্ষের
অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য। তাহলে আমরা যদি এই অধিবৃত্তের ক্ষেত্রে চিন্তা করি, আর অক্ষের দৈর্ঘ্য এটার ক্ষেত্রে টোয়াইস এ পরিমাণে থাকতেছে, কারণ স্থানাঙ্ক চেঞ্জ হয়ে গেলেও সাইজ কিন্তু চেঞ্জ হয়নি। আর অক্ষের সমীকরণ কিন্তু এবার চেঞ্জ হয়ে যাবে, কারণ স্থানাঙ্ক চেঞ্জ হয়ে গিয়েছে। তো ওয়াই এর সময় আমরা কি যোগ করি? ওয়াই এর সময় আমরা বিটা যোগ করে থাকি। তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু 0 এর সঙ্গে বিটা যোগ হয়ে শুধুমাত্র বিটা। অনুবন্ধী অক্ষ টোয়াইস বি থাকবে, কারণ সাইজের কোনো চেঞ্জ হয় না। কিন্তু অনুবন্ধী অক্ষের সমীকরণটা এক্স ইজ ইকুয়াল টু 0 জায়গায় হয়ে যাবে এক্স ইজ ইকুয়াল টু আলফা। এরপরে শীর্ষবিন্দু বের করতে হবে। শীর্ষ দেখো তো, আমরা এটাকে বলেছিলাম টোটালটা হচ্ছে টোয়াইস এ, তার মানে এই দৈর্ঘ্যটা হচ্ছে এ পরিমাণ। তার মানে আমরা বলতে পারি এটা হচ্ছে a,0, এটা হচ্ছে -a,0। তার মানে যখন কেন্দ্র মূলবিন্দুতে, তখন শীর্ষগুলো হচ্ছে +-a,0, এবং কেন্দ্র যখন অন্য জায়গায় সুইচ হয়ে যাবে তখন স্থানাঙ্কের সময় আলফা বিটা দুটাকেই যোগ করতে হয়। তার মানে প্লাস এর সঙ্গে আলফা যোগ করব এবং 0-এর সঙ্গে বিটা যোগ করে আমরা এই স্থানাঙ্কটা পাবো শীর্ষবিন্দুর। ফোকাস বা উপকেন্দ্র, আমরা দেখিয়েছিলাম যে কেন্দ্র থেকে ফোকাসের এই দূরত্বটা এই পরিমাণ থাকে। তার মানে ফোকাস বিন্দুটা হচ্ছে প্লাস দিকে এবং মাইনাস দিকে এই দূরে, এবং যেহেতু সেটা এক্স অক্ষের উপর অবস্থিত সেক্ষেত্রে কোটি 0। এবং আমরা এখান থেকে এই অধিবৃত্তের জন্য আলফা বিটা যোগ করে দিয়ে আমরা বলতে পারি +-a,e প্লাস আলফা এবং 0-এর সঙ্গে বিটা যোগ হয়ে এটা আমরা ফোকাস বা উপকেন্দ্র পেয়ে গেলাম। এরপরে বের করা যাক ফোকাস দ্বয়ের দূরত্ব। এইটা যদি এই হয়, তার মানে এই দূরত্বটাও এই পরিমাণই হবে। তার মানে আমরা বলতে পারি টোয়াইস এই হচ্ছে ফোকাস দ্বয়ের দূরত্ব। দুইটার দূরত্ব টোয়াইস এই। নিয়ামক রেখার পাদবিন্দু, নিয়ামক রেখাগুলো আমরা বলেছিলাম যে সেটা হচ্ছে a/e দূরে থাকে, উপবৃত্তের মতোই। তার মানে নিয়ামক রেখার পাদবিন্দুগুলোকে বলা যায় প্লাস দিকে এবং মাইনাস দিকে a/e দূরে আছে, এবং সেটার ওয়াই স্থানাঙ্কটা হবে অবশ্যই 0। এবং এই অধিবৃত্তের সময় আমরা আলফা বিটা যোগ করে দেব, +-a/e প্লাস আলফা শুধুমাত্র বিটা, আমরা জাস্ট আলফা বিটা যোগ করে দিলাম। দেখো এখানে ফোকাসের দূরত্ব আমরা এই অধিবৃত্তের ক্ষেত্রে দেখি নাই। তো যেহেতু অধিবৃত্তের সাইজ যেহেতু একই থাকতেছে, তার মানে উপকেন্দ্র দ্বয়ের দূরত্ব কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে না, তার মানে এখানেও টোয়াইস এই থাকবে। ওকে, এরপরে আসি নিয়ামক রেখা দুইটার দূরত্ব। নিয়ামক রেখা দুইটা এইদিকে যেহেতু a/e দূরে আছে, এদিকে যেহেতু a/e দূরে আছে, তার মানে বলতে পারি টোয়াইস a/e দূরে নিয়ামক রেখা দুইটা আছে, টোয়াইস a/e। এবং এই অধিবৃত্তের ক্ষেত্রেও যেহেতু সাইজ চেঞ্জ হয়ে যাচ্ছে না, সেক্ষেত্রে এখানেও টোয়াইস a/e থাকতেছে নিয়ামক রেখা দুইটার দূরত্ব। এরপরে আসি নিয়ামক রেখার সমীকরণ। নিয়ামক রেখা বা দ্বিকাক্ষ রেখাটা a/e দূরে আছে এবং ওয়াই অক্ষের সমান্তরাল, সেক্ষেত্রে অবশ্যই x ইজ ইকুয়াল টু হবে a/e পরিমাণ প্লাস দিকে এবং মাইনাস দিকে। এবং যখন কেন্দ্র চেঞ্জ হয়ে যাবে সেক্ষেত্রে যেহেতু সমীকরণ x এর সময় আমরা আলফা যোগ করে দিব, x ইজ ইকুয়াল টু +-a/e প্লাস আলফা। এরপরে আসে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। উপকেন্দ্রিক লম্ব, সেটা উপকেন্দ্রর উপর লম্ব, এরকম উপকেন্দ্রের উপর লম্ব, এবং সেটা ওয়াই অক্ষের সমান্তরাল হওয়ার কারণে এক্স ইজ ইকুয়াল টু হবে, এবং সেটা উপকেন্দ্র কত দূরে আছে মূলবিন্দু থেকে এই দূরে আছে, তার মানে +-a/e, এটাই হচ্ছে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। যখন কেন্দ্র চেঞ্জ হয়ে যাবে তখন আমরা কি করব, এক্স এর সময় জাস্ট আলফা বিটা যোগ করে দিব, তার মানে শুধুমাত্র আলফা যোগ করে দিব। এরপরে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য আমরা উপবৃত্তের মতো যেভাবে দেখিয়েছিলাম যে একই দৈর্ঘ্যের ক্ষেত্রে, দৈর্ঘ্য যদি একই হয় সেক্ষেত্রে আমরা টোয়াইস এ পরিমাণ দৈর্ঘ্যের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য দেখেছিলাম যে ছোটটার উপর স্কোয়ার অর্থাৎ b²/a, এবং সাইজ যেহেতু চেঞ্জ হয়ে যাচ্ছে না কেন্দ্র চেঞ্জ হলেও, তার মানে এখানেও 2b²/a থাকতেছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। ইন দ্য মিন টাইম আমরা উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা একটু যাচাই করে দেখি যে উপবৃত্তের মতো এখানেও একই রকমের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য পাওয়া যায় কিনা। যেহেতু এখানে আগের মতন এ বি নাই, যেহেতু এখানে এ একই রকম হলেও বি এর কনসেপ্টটা যেহেতু চেঞ্জ হয়ে যাচ্ছে, তো আমরা একটু যাচাই করে দেখি যে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য একই রকম আছে কিনা। উপকেন্দ্রিক লম্ব মানে হচ্ছে যে ওই উপকেন্দ্র থেকে আমরা এই একটা লম্ব টানব। তো আমরা মনে করি এই উপকেন্দ্রিক লম্বটা এই দূরে যায়,
তাহলে আমরা বলতে পারি না এই বিন্দুর নাম যদি পি বিন্দু হয়, S1 থেকে পি এর দূরত্ব এবং পি থেকে দ্বিকাক্ষের দূরত্ব, এই দূরত্বটা আমরা যদি নাম দেই এম, তাহলে এসপি বাই পি এম ইজ ইকুয়াল টু আমরা বলতে পারবো ই। তার মানে বলা যায় S1 থেকে পি এর দূরত্ব ইজ ইকুয়াল টু ই পি এম, মানে আমরা কি বলতে পারি S1 Z1 এটা বলতে পারি। তাহলে আমরা পি এম মানে S1 Z1 কেন হলো, এই দূরত্বটা এবং এই দূরত্বটা অবশ্যই একই রকম হবে। তাহলে ই ইজ ইকুয়াল টু লেখা যায় S1 Z1 কে আমরা লিখতে পারি ও S1 মাইনাস ও Z1। তাহলে ই থাকলো ও S1 মানে কি এ ই, এবং ও Z1 মানে এ বাই ই, আমরা দেখিয়েছিলাম উপকেন্দ্রের দূরত্ব এবং দ্বিকাক্ষের দূরত্ব এটাই হয়। তাহলে আমরা লিখতে পারি যে এ ই স্কোয়ার মাইনাস শুধু এ, তার মানে এ কমন নিলে ই স্কোয়ার মাইনাস ওয়ান। তার মানে আমরা লিখতে পারি এ ই স্কোয়ার মাইনাস ওয়ান, মানে আমরা দেখিয়েছিলাম যে ই স্কোয়ার মাইনাস ওয়ান মানে বি স্কোয়ার বাই এ স্কোয়ার। কারণ কি, কারণ হচ্ছে যে আমরা বি স্কোয়ার মানে বলেছিলাম এ স্কোয়ার ইন্টু ই স্কোয়ার মাইনাস ওয়ান, তার মানে এটাকে দিকে ভাগ করে দিলেই আমরা ই স্কোয়ার মাইনাস ওয়ান পেয়ে যাব। তো এ কাটা গেলে আমরা পাবো বি স্কোয়ার বাই এ। তাহলে দেখো তো S1P এই অর্ধেক অংশটা যদি হয় বি স্কোয়ার বাই এ, তাহলে আর অর্ধেক যে আছে সেটা নিশ্চয়ই এর একই রকম মান হবে। তার মানে আমরা বলতে পারি এই পি থেকে এই পি ড্যাশ অর্থাৎ টোটাল দূরত্বটা আমরা বলতে পারি পি ড্যাশ, আমরা বলতে পারি যে S1P এবং S1P ড্যাশ একই রকম। তার মানে 2 দিয়ে গুণ করলেই হবে 2 গুণন S1P, তার মানে 2 ইন্টু বি স্কোয়ার বাই এ, অর্থাৎ আমরা এখান থেকে 2b স্কোয়ার বাই এ এটা যে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হয় সেটা বের করে দেখাতে পারলাম। তার মানে যখন এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 এরকম অধিবৃত্ত আসবে, অর্থাৎ এক্স সামনে থাকবে, তখন উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হবে 2b স্কোয়ার বাই এ। যদি উল্টোটা হতো, অর্থাৎ যদি সমীকরণটা ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 হতো, তাহলে আমার ওয়াই যেহেতু সামনে সেক্ষেত্রে আমরা অবশ্যই এরকম পেতাম 2a স্কোয়ার বাই বি, এটা হতো তখন উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। এখন আমরা 56টা সূত্র বের করার পার্ট 2 অংশে চলে এসেছি, অর্থাৎ 28টা সূত্র আমরা দেখালাম, এখন আমরা বাদবাকি 28টা সূত্র দেখাবো। অর্থাৎ এটা হচ্ছে ওয়াই যখন সামনে তখন যে অধিবৃত্তের ইকুয়েশন হয়, যখন কেন্দ্র মূল বিন্দুতে অথবা কেন্দ্রটা যখন আলফা বিটা বিন্দুতে, তখন এই দুইটা ইকুয়েশনের এই 14টা পয়েন্ট আমরা এখন বের করে দেখাবো। তো এখানে অধিবৃত্তটা অবশ্যই ওয়াই যেহেতু সামনে, ওয়াই অক্ষের দিকে অবশ্যই হবে অধিবৃত্তের মুখ, আমরা চিত্রটা এঁকেছি। আমরা যদি এখন আগেরগুলোর মতন কম্পেয়ার করি, উৎকেন্দ্রিকতা কি হবে, উৎকেন্দ্রিকতা হবে ই ইজ ইকুয়াল টু রুট ওভার 1 প্লাস ছোটকে এখানে যেহেতু এ ছোট, কারণ মাইনাস আছে এর সামনে, তার মানে এ ছোট 1 প্লাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার, এটা হচ্ছে উৎকেন্দ্রিকতা। উৎকেন্দ্রিকতা যেহেতু চেঞ্জ হয়ে যায়নি, এখানেও তাই আছে, কারণ সাইজের সাথে উৎকেন্দ্রিকতা সাইজের সাথে সম্পর্কিত, সাইজ এখানে চেঞ্জ হয়ে যায়নি। আর অক্ষের দৈর্ঘ্য এখানে দেখো তো আর অক্ষ কোনটা হবে, এই A1 A2 এটা হবে আর অক্ষ। তার মানে আমরা বলতে পারি আর অক্ষটা যে ওয়াই অক্ষ বরাবর, আর অক্ষের দৈর্ঘ্য বলতেছি টোয়াইস বি পরিমাণ, এবং আর অক্ষটা যেহেতু ওয়াই অক্ষ নিজেই, সেক্ষেত্রে আর অক্ষের সমীকরণ হবে এক্স ইজ ইকুয়াল টু 0। আর অক্ষ যদি টোয়াইস বি হয়, তাহলে অনুবন্ধী অক্ষ নিশ্চয়ই টোয়াইস এ হবে, এবং অনুবন্ধী অক্ষের সমীকরণ, অনুবন্ধী অক্ষ যেহেতু এখন এক্স অক্ষ হবে অনুবন্ধী অক্ষ, সেক্ষেত্রে আমরা বলতে পারি ওয়াই ইজ ইকুয়াল টু 0। তো এই পয়েন্টগুলো আমরা এই অধিবৃত্তের ক্ষেত্রে যখন কেন্দ্র চেঞ্জ হয়ে গিয়েছে, আর অক্ষের দৈর্ঘ্যে কোনো চেঞ্জ নাই, টোয়াইস বি থাকবে, সমীকরণ অবশ্যই চেঞ্জ হবে, এক্সের সময় আলফা যোগ করতে হয়, এক্স ইজ ইকুয়াল টু আলফা। এখানে যেহেতু সাইজ চেঞ্জ নাই, সেক্ষেত্রে টোয়াইস এই হবে এর অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য, এবং সমীকরণ অবশ্যই চেঞ্জ হয়ে যাবে স্থানাঙ্কের কারণে, ওয়াই ইজ ইকুয়াল টু আমরা বিটা যোগ করে ওয়াই ইজ ইকুয়াল টু বিটা পাবো, অনুবন্ধী অক্ষের সমীকরণ। এরপরে আসি শীর্ষবিন্দু। এই যে A1 এবং A2, এই শীর্ষবিন্দুটা দেখো তো যে এদের ভুজ হচ্ছে 0 এবং কোটি একটা অবশ্যই থাকবে, এবং সেটা হচ্ছে শীর্ষটা অনুবন্ধী অক্ষে, শীর্ষটা আর অক্ষের অর্ধেক। তার মানে আমরা বলতে পারি যে 0 হচ্ছে এদের ভুজ
এবং আর অক্ষের অর্ধেক হচ্ছে টোয়াইস বি এর অর্ধেক হচ্ছে বি পরিমাণ উপরে এবং নিচে, এটা হচ্ছে এদের শীর্ষবিন্দু। এবং কেন্দ্র চেঞ্জ হয়ে গেলে আলফা বিটা যোগ করে দিতে হয়, আলফা কমা প্লাস মাইনাস বি প্লাস বিটা, এটা হচ্ছে এদের শীর্ষবিন্দু। ফোকাস বা উপকেন্দ্র বের করতে হবে। এখানে দেখো যে এখানে ফোকাস, দ্বিকাক্ষ, শীর্ষ সবাই হচ্ছে ওয়াই অক্ষের উপর, সেক্ষেত্রে সবার ক্ষেত্রে যখন কেন্দ্র মূল বিন্দুতে সবসময় ভুজ 0 হবে, তার মানে ফোকাস দ্বয়ের ভুজটা হলো 0 এবং প্লাস মাইনাস উপরে হচ্ছে ফোকাসগুলো বিই পরিমাণ দূরে থাকে, তার মানে বিই, এটা হচ্ছে ফোকাস দ্বয়ের স্থানাঙ্ক এবং সেটা যখন কেন্দ্র মূল বিন্দুতে, আর কেন্দ্র যখন চেঞ্জ হয়ে যাবে তখন আমরা এখানে 0-এর সাথে আলফা যোগ করব, কমা প্লাস মাইনাস বি এর সঙ্গে বিটা যোগ করে দিব। এটা হচ্ছে এই অধিবৃত্তের ফোকাস দ্বয়ের স্থানাঙ্ক। এরপর আসে ফোকাস দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। ফোকাসগুলো যে অক্ষে থাকুক না কেন বিই দূরে আছে উপরে এবং নিচে, তার মানে উপরে বিই নিচে বি, তো দুইটা মিলে হবে টোয়াইস বিই পরিমাণ। যেহেতু স্থানাঙ্ক চেঞ্জ হয়ে গেলেও ফোকাস দ্বয়ের মধ্যবর্তী দূরত্বটা চেঞ্জ হয়ে যায় না, সেক্ষেত্রে এখানেও টোয়াইস বিই পরিমাণই থাকবে। এরপরে নিয়ামক রেখার পাদবিন্দু। নিয়ামক রেখাগুলো বি বাই ই পরিমাণ দূরে থাকে এবং নিয়ামক রেখাগুলো যেহেতু এক্স অক্ষ যেহেতু ওয়াই অক্ষের উপর অবস্থিত, সেক্ষেত্রে ভুজ হবে 0 এবং প্লাস মাইনাস উপরে এবং নিচে বি বাই ই ডিস্টেন্সে থাকে কেন্দ্র থেকে। এবং যখন কেন্দ্র চেঞ্জ হয়ে যাবে আলফা বিটাতে, তখন আমরা আলফা বিটা যোগ করে দিব, আলফা কমা প্লাস মাইনাস বি বাই ই, এটার সঙ্গে বিটা যোগ হয়ে গেল। নিয়ামক রেখাদ্বয়ের পাদবিন্দুর দূরত্ব, অর্থাৎ নিয়ামক রেখা দুইটার দূরত্ব, এই Z1 থেকে Z2 এর দূরত্ব। তো উপরে হচ্ছে বি বাই ই পরিমাণ এবং নিচে হচ্ছে বি বাই ই পরিমাণ, তার মানে দুইটা মিলে হবে 2 ইন্টু বি বাই ই। কেন্দ্র চেঞ্জ হয়ে গেলেও এই নিয়ামক রেখা দুইটার দূরত্বে কোনো চেঞ্জ আসবে না। এখন আসি নিয়ামক রেখার সমীকরণ। নিয়ামক রেখা দেখো তো যে নিয়ামক রেখাটা হবে এক্স অক্ষের সমান্তরাল। এক্স অক্ষের সমান্তরাল হলে ওয়াই ইজ ইকুয়াল টু সামথিং হয় এবং কত দূরে আছে এরা নিয়ামক রেখাগুলো আছে প্লাস মাইনাস বি বাই ই দূরে, এবং কেন্দ্র যখন চেঞ্জ হয়ে যাবে ওয়াই এর সময় বিটা যোগ হবে, তার মানে ওয়াই ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস বি বাই ই প্লাস বিটা, এটা হচ্ছে নিয়ামক রেখার সমীকরণ। এরপরে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। উপকেন্দ্রিক যে লম্বটা আছে সেটা দেখো তো এক্স অক্ষের সমান্তরাল, তার মানে ওয়াই তো হবেই, এবং উপকেন্দ্রটা মূল বিন্দু থেকে কত দূরে আছে যে প্লাস মাইনাস এ ই বিই দূরে আছে, এটা হচ্ছে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। এবং কেন্দ্র যখন আলফা বিটা, তখন আমরা ওয়াই এর সময় সমীকরণের ক্ষেত্রে বি এর সঙ্গে বিটা যোগ করে দিব। সর্বশেষ উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য যখন ওয়াই সামনে থাকে, অর্থাৎ বড় অক্ষটা যখন বি, সেক্ষেত্রে আমরা বলি উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 2a² এখানেও 2a² থাকবে, কারণ উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা চেঞ্জ হয়ে যায়নি। তাহলে আমরা টোটাল 14 দুগুণে 28টা সূত্র এখানে দেখালাম। একটু আগে আমরা আরও 28টা দেখেছি। টোটালি 56টা সূত্র আমরা এখান থেকে উপবৃত্তের মতো করে খুব সহজে বের করে দেখালাম। তো এখান থেকে যদি কোনো ম্যাথ সলভ করতে হয়, তো আমরা যেটা করব উপবৃত্তের মতো দেখতে হবে যে এখানে বড় কোনটা, অর্থাৎ বড় অক্ষ কোনটা, যে সামনে থাকবে সে বড়, সেই অনুযায়ী আমরা ই বের করব, এ ই অথবা বিই, এ বাই ই অথবা বি বাই ই, এই মানগুলো বের করব। এই মানগুলো বের করে গেলে তারপরে উপবৃত্তের মতো এই পয়েন্টগুলো খুব সহজেই বের করা যায়। আমরা আশা করি ম্যাথ সলিউশন করলে খুব সহজেই এগুলো করতে পারবো উপবৃত্তের মতোই।